খান বলল, তুই একটু আগে আমাদের সবার সামনে বলেছিস বৌমার বাবার টাকা তুই চুরি করেছিস, আর ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে আসার সময় ছিনতাইকারীরা আমার 5 লক্ষ টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে, সেটাও নাকি সাজানো নাটক ছিল। তুই নাকি টাকাটা জুয়া খেলে সব টাকা নষ্ট করেছিস। অপু এবার থতমত খেয়ে গেল, মনে মনে বলল, এত কিছু জানলো কিভাবে? সালেহা বেগম সব বাপ ছেলের কথা শুনছে আর ভাবছে ব্যাপারটা কেমন জানি আমার কাছে অদ্ভুত লাগছে। অপু যখন আংটিটা হাতে ছিল তখন সব সত্য কথা বলেছে, আংটিটা খুলে নেওয়ার পর আবার মিথ্যা কথা বলছে। তার মানে কি এই আংটির মধ্যে আশ্চর্য কোনো পাওয়ার আছে? এই আংটিটাকে পরলে কি সত্য কথা বলতে শুরু করে? যদি এমনটাই হয় তাহলে তো আমাকে পরীক্ষা করতে হবে। বাপ ছেলে তুমুল কথা কাটাকাটি চলছে, সাথে বেলিও অপুকে ছেড়ে কথা বলছে না। এবার সবার কথাবার্তা শুনে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় সালেহা বেগম মোমিন খানের হাতটা ধরে একটা আঙ্গুলের ভিতর আংটিটা পরিয়ে দিল। মোমিন খান শরীরেও একটা ছাকি মারল, সারা শরীর থরথর করে কাঁপছে, চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। তারপর স্থির হয়ে গেল, সালেহা বেগমের দিকে তাকিয়ে মাথা নিচু করে নরম স্বরে সত্য কথা বলতে লাগলো। আর সালেহা বেগম আস্তে আস্তে রাগান্বিত হতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আসলে কি আংটিটার অদ্ভুত কোনো পাওয়ার আছে? আর এই আংটিটা ইভা রুমের বিছানায় আসলো কি করে? আর মোমিন খান কি এমন সত্য কথা বলেছে? সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সালেহা বেগম তেলে বেগুনে চলছে। সব প্রশ্নের উত্তর পেতে হলে দ্বিতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোশ। রানীবালা বলল, উত্তেজিত হয়ে অপমান না করে ছেলেটাকে বুঝিয়ে বলো। বুঝিয়ে বলবো, যদি না শুনে তাহলে অন্য ব্যবস্থা, হয়তো পৃথিবীতে রাখবো, না হলে পিটাই করে দেবো। বলে নির্মল বাবু ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ঋতু বলল, মা ওর গায়ে হাত তুলো না, বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দাও। ঠিক আছে, তুই রুমে যা, দেখি কি করা যায়। বলেই রানীবালা ড্রয়িং রুমের দিকে চলে গেল। ঋতু কিছুটা টেনশনে পড়ে গেল, কি করবে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে রুমের ভিতর প্রবেশ করলো। ড্রেসিং টেবিলের সামনে এসে পায়চারি করছে আর মনে মনে ভাবছে, আমি জানি সুমন আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু আমি কি করবো? মা বাবার মনে কষ্ট দিতে পারবো না। জানি সুমনকে ভুলতে আমার অনেক কষ্ট হবে, তবুও আমাকে ভুলতে হবে। ঋতু ভাবছে আর দু চোখের পানি ছলছল করছে। এমন সময় ড্রয়িং রুম থেকে একটা চিৎকারের আওয়াজ কানে ভেসে আসলো। ঋতু চমকে উঠলো, দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমের ভিতর প্রবেশ করতে ঋতু দেখতে পেল রক্তাক্ত অবস্থায় ড্রয়িং রুমের ফ্লোরে পড়ে আছে সুমন। ঋতু চমকে উঠলো, তার মা বাবার দিকে তাকালো। তারা দুজনে ভয় কাঁপছে। দুজনেই একসাথে বলে উঠলো, বিশ্বাস কর, আমরা ওকে খুন করিনি। চলে বসে পড়লো, অপলক দৃষ্টিতে সুমনের দিকে তাকিয়ে আছে। আর ঋতুর বাবা মা ঋতুকে বোঝানোর চেষ্টা করছে তারা সুমনকে খুন করেনি। প্রিয় ভিউয়ার্স, তাহলে সুমনকে কে খুন করলো সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। এখানে তো ঋতুর বাবা মা ছাড়া আর কেউ নেই। ঋতুর বাবা মা যদি সুমনকে আঘাত না করে থাকে তাহলে কে সুমনকে আঘাত করলো? কেন সুমন চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেল? সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। দেখো না আমার স্বামী কেমন করছে। মোমিন খান সাথে সাথে ছুটে গেলেন। বাসর ঘরে উপস্থিত হয়ে মোমিন খান দেখলো তার নতুন জামাই তার মেয়ের করে শুয়ে কাতরাচ্ছে। মনে হচ্ছে একটু পর প্রাণ ত্যাগ করতে বাধ্য হবে। এদিকে কাজল কাঁদতে কাঁদতে বলল, বাবা আমার স্বামীকে বোধহয় আমি হারিয়ে ফেলবো, কিছু একটা করো। আমার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে বাবা। এটা কি করে হলো বাবা? কিছুই বুঝতে পারছি না। এদিকে পাত্র কোনো কথাই বলতে পারছে না, তাকে দেখে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে। মোমিন খান বলল, বাবা এসব কি করে হলো তোমার? সে কিছু বলার চেষ্টা করেও পারলো না। তোমাকে দ্রুত হসপিটালে নিতে হবে। তোমার কিছু হবে না, আমি বেয়ান সাহেবকে ডাকছি। মোমিন খান বেয়ানকে ডাকতে যাবে এমন সময় ইশারা বেগম নিজেই সেখানে হাজির হলেন। তবে তাকে দেখে কাজল আর তার বাবা বেশ অবাক হয়ে গেল, কারণ তিনি একইভাবে কষ্ট পাচ্ছেন আর কোন রকমের রুম পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন। মোমিন খান বুঝতে পারছে না কি করে এসব হয়ে গেল। এমন সময় সেখানে এসে দাঁড়ায় সিমরান, আর কিভাবে যেন পাত্র আর তার মায়ের দিকে তাকাচ্ছে। আর এখানে গল্পটিতে টান টান উত্তেজনা রেখে আমরা আজকের পর্বটি শেষ করছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি গল্পটির পরবর্তী অংশ দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করবেন। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরাম্যান শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।